গাজায় লাশ হাঁটছে, মর্মান্তিক দৃশ্য দেখল পুরো বিশ্ব। সৌদির কড়া হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। গাজাতে এখন আর যেন জীবন্ত কোনো সুস্থ স্বাভাবিক মানুষের উপস্থিতি কম, কারণ দুর্ভিক্ষের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সেখানে কঙ্কালসার মানুষ ছাড়া হৃষ্টপুষ্ট মানুষ নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে অনাহারে, যন্ত্রণায়, চোখের সামনে প্রিয় স্বজনদের হত্যা দেখে দেখে আর মানসিক সমস্যায় তারা কোনো রকমে শুধু জীবন নিয়ে বেঁচে আছে, অপেক্ষায় আছে মৃত্যুর। শরীর থেকে নিঃশ্বাসটা বের হয়ে গেলেই যেন তাদের মুক্তি। যতটা সময় বেঁচে থাকছে শুধু আল্লাহকে ডাকছে আর তার কাছ থেকেই সাহায্য চাইছে। গাজায় হাড্ডিসার শিশুদের দেখে আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকেরা কান্না চেপে রাখতে পারছে না। নানা বাধা ও সেন্সরশিপের কারণে সে ছবি খুব কমই তারা প্রচার করতে পারছে। তারপরও তাদের চোখের সামনে দেখা অবর্ণনীয় করুণ দৃশ্য কোথায় লুকোবে? নিজের বিবেকের কাছে তা তো পারছে না। তাই তারাই জানাচ্ছে গাজাতে তারা দেখেছে যেন লাশ হাঁটছে। সৌদি আরব আমেরিকার সাথে সূক্ষ্মতা রেখে চলছে ঠিকই, অর্থাৎ মতান্তরে ইসরায়েলের সাথেও। তারপরও মাঝে মাঝেই তারা গাজা ইস্যুতে হুমকি দেয়, তাদের উদ্বেগের কথাও জানায়। এবার তেমনই উদ্বেগ ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজা যুদ্ধের সমাপ্তি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এ কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। সোমবার নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বরোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান স্পষ্ট করেন। প্রিন্স ফয়সাল বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বাস্তব অগ্রগতি ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি বা সম্পর্ক স্বাভাবিকের কোনো প্রশ্নই ওঠে না। এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের পর, যা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এটি এখন পর্যন্ত রিয়াদের সবচেয়ে স্পষ্ট অবস্থান, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের শর্ত হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন ও গাজায় যুদ্ধবিরতির অগ্রগতিকে প্রাধান্য দেওয়া হলো। খবরে প্রকাশ, গাজায় চলমান অসহনীয় ও অযৌক্তিক পরিস্থিতির নিন্দা জানাতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করবে নেদারল্যান্ডস। দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা ইসরায়েলের 2 কট্টর ডানপন্থী মন্ত্রীকে নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। গেল সোমবার রাতে প্রকাশিত এক সরকারি চিঠিতে জানানো হয়, ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচ এ 2 ইসরায়েলি মন্ত্রীকে আর নেদারল্যান্ডসে প্রবেশ করতে দেয়া হবে না। ডাচ সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দিয়েছেন এবং গাজা উপত্যকার জাতিগত নিধন দাবি করেছেন। অপরদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ দাবি করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গাজার জন্য স্থায়ী যুদ্ধবিরতি, অবাধ খাদ্য সহায়তা প্রবাহ এবং মানবতা বিরোধী অপরাধ বন্ধেরও দাবি জানান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলনে ইসহাক দার বলেন, ত্রাণ অবরোধ এবং শরণার্থী শিবির, হাসপাতাল, ত্রাণ কাফেলার মতো বেসামরিক অবকাঠামোয় ইচ্ছাকৃত হামলা বৈধতা ও মানবতার সব সীমারেখা অতিক্রম করেছে। এই সমষ্টিগত শাস্তি অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়ন শীর্ষক এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স। ইউরোপের কিছু দেশের ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসহাক দার বলেন, আমরা ফ্রান্সের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং অন্য দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে এই বৈশ্বিক ধারা এগিয়ে নিতে উৎসাহিত করি। তিনি বলেন, গাজা এখন আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার কবরস্থানে পরিণত হয়েছে। ইসরায়েলের হাতে ৫৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগ নারী ও শিশু, নিহত হয়েছেন। এটি আন্তর্জাতিক মানবিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক বিচার আদালতের বাধ্যতামূলক ব্যবস্থার নগ্ন লঙ্ঘন।
পাকিস্তানের প্রতিশ্রুতি জানিয়ে দার বলেন, শুধু রাজনৈতিক বিবৃতি নয়, পাকিস্তান ফিলিস্তিনের প্রাতিষ্ঠানিক ও মানব সম্পদ উন্নয়নে বাস্তব অবদান রাখতে প্রস্তুত। জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা ও সেবা খাতে কারিগরি সহায়তা ও সক্ষমতা উন্নয়নে পাকিস্তান প্রস্তুত। এক্ষেত্রে ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে সমন্বয় করা হবে। তিনি আরও জানান, পাকিস্তান আরব ওআইসি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সুরক্ষা কাঠামোয় অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতিষ্ঠান গঠনে অবদান রাখতে আগ্রহী। ওদিকে সম্মেলনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানে কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিশ্চিত করতে এখনই বিশ্বকে পদক্ষেপ নিতে হবে। গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো অজুহাত নেই। তিনি বলেন, এই সম্মেলন একটি টার্নিং পয়েন্ট হতে পারে, যা দখলদারিত্ব শেষের পথে বাস্তব অগ্রগতি আনবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারো বলেন, গাজার লড়াই অবশ্যই শেষ হতে হবে, কিন্তু এটি শেষ লক্ষ্য হতে পারে না। প্রকৃত সমাধান কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক কাঠামোই দিতে পারে, অন্য কোনো পরিকল্পনা নেই। রাজনৈতিক সংলাপই একমাত্র পথ। গাজায় অসহনীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দ্রুত তা বন্ধেরও আহ্বান জানান তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, জাতিসংঘের একটি সম্মেলন উদ্বোধন করার সময় ওই কথা বলেছেন তিনি, যেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হয়েছে। ইসরায়েল অবশ্য ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গুতেরেস বলেছেন, কোনো কিছুই যেমন 7 অক্টোবরের হামাসের হামলাকে ন্যায্যতা দিতে পারে না, তেমনি কোনো কিছুই গাজার মানুষের ক্ষুধা ও হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টিকে ন্যায্যতা দিতে পারে না। আরও বলেছেন, ওই সম্মেলন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে নির্ণায়ক মোড় হিসেবে কাজ করবে। ক্ষুধা ও অপুষ্টিতে গাজায় আরও কমপক্ষে 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে আছে 2টি শিশু। সেখানে খাদ্যের সংকট নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বিশ্ববাসীর সামনে বেহায়ার মতো মশকরা করছেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, বলেছেন, অবরুদ্ধ এই ভূখণ্ডে বাস্তব দুর্ভিক্ষের লক্ষণ দেখা যাচ্ছে। অন্যদিকে ডকুমেন্টেড আকারে দেখা যাচ্ছে গাজার অনাহারী মানুষ খাদ্যের জন্য পাগলের মতো এখান থেকে ওখানে ছুটছে। অনাহারে থেকে মৃত প্রায় মানুষে হাসপাতাল ভরে যাচ্ছে। বিবিসি, গার্ডিয়ান, সিএনএন, হারেজ সহ বিশ্বের সব মিডিয়ায় এসব দৃশ্য ও খবর প্রচারিত হচ্ছে সারাক্ষণ। তখন দম্ভ দেখে নেতানিয়াহু বলছেন, গাজায় খাদ্যের কোনো সংকট নেই, গাজাবাসী অভুক্ত নেই। তার এই নির্লজ্জ মিথ্যাচারের নিন্দা উঠেছে তার দেশ থেকেই। তার দেশের 2টি মানবাধিকার বিষয়ক সংস্থা প্রকাশ্যে রিপোর্ট করেছে। তারা বলেছে, গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল, মানবাধিকার লঙ্ঘন করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গেল সোমবার জানিয়েছে, 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা 147-এ পৌঁছেছে। এর মধ্যে 88 জন শিশু। সাম্প্রতিক কয়েক সপ্তাহে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় এসব মৃত্যু ঘটেছে। ইসরায়েল মার্চ মাসে গাজার ওপর পূর্ণ অবরোধ জারি করে, যা আংশিকভাবে মে মাসে শিথিল করা হয়। তবে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার গণদুর্ভিক্ষের সতর্কবার্তা সত্ত্বেও এরপরও সামান্য পরিমাণ মানবিক সাহায্য ঢুকতে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারানি সোমবার বলেন, গাজায় থাকা তার কর্মীরা ক্ষুধায় কাতর মানুষদের না মৃত না জীবিত অবস্থায় হাঁটতে থাকা লাশ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে জাতিসংঘের এক সম্মেলনে তিনি বলেন, শুধু ক্ষোভ ও নিন্দা জানানো যথেষ্ট নয়। অবিলম্বে যুদ্ধবিরতি, খাদ্য সংকট নিরসন এবং সকল বন্দীর মুক্তি নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হলে ইউএনআরডব্লিউএ এর বিশাল কর্মী বাহিনীর মাধ্যমে বৃহৎ আকারে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হবে। সোমবার স্কটল্যান্ড সফরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজায় বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে এবং এ পরিস্থিতির জন্য ইসরায়েলের বড় দায়িত্ব রয়েছে। তিনি ক্ষুধার অবস্থাকে বাস্তব বলে উল্লেখ করেন, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের বিপরীত। নেতানিয়াহু রোববার দাবি করেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তবে সোমবার এক্সে পোস্ট করে নেতানিয়াহু স্বীকার করেন, গাজার অবস্থা কঠিন। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে গাজায় ত্রাণ পাঠাতে কাজ চালিয়ে যাবে ইসরায়েল। ওদিকে ট্রাম্প বলেন, আমরা কোনো বেড়া বা সীমারেখা ছাড়া খাদ্যকেন্দ্র স্থাপন করব,
যাতে সহজে সাহায্য পৌঁছানো যায়। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে মিলে গাজার মানুষের জন্য খাদ্য ও স্বাস্থ্যসেবা সহায়তা বাড়াবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার কিছু এলাকায় হামলা সাময়িক স্থগিত রাখবে এবং নতুন করিডোর চালু করবে যাতে জরুরি সহায়তা প্রবাহ বাড়ানো যায়। জাতিসংঘ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাদের মানবিক বিষয়ক প্রধান বলেছেন সরবরাহের পরিমাণ আরও বাড়াতে হবে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার আল জাজিরাকে বলেন, এটি সঠিক দিকের একটি পদক্ষেপ হলেও এখন পর্যন্ত আমরা যা করতে পেরেছি তা প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা জল মাত্র। তিনি উল্লেখ করেন, চলমান নিরাপত্তা ঝুঁকি, সীমান্ত বন্ধ, ভিসা প্রত্যাখ্যান ও কাস্টমস বিলম্বের কারণে ত্রাণ সরবরাহ এখনও মারাত্মকভাবে বাধাগ্রস্ত। গাজায় ভয়াবহ পরিস্থিতি ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়িয়ে তুলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘণ্টায় 14 জন অপুষ্টি ও ক্ষুধায় মারা গেছেন। গাজার আল শিফা হাসপাতালের এক চিকিৎসক আল জাজিরাকে জানান, শিশু মোহাম্মদ ইব্রাহিম আদাস দুধের অভাবে অপুষ্টিজনিত কারণে মারা গেছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, শিশুদের দুধের মারাত্মক সংকটের কারণে মোহাম্মদ ইব্রাহিমের মতো হাজার হাজার শিশুর ধীরে ধীরে মৃত্যু হতে পারে। বর্তমানে গাজায় 1 বছরের কম বয়সী 40,000-এর বেশি শিশু এই নৃশংস অবরোধের কারণে ধীরে ধীরে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে সোমবার কমপক্ষে 88 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 40 জন সরাসরি ত্রাণের অপেক্ষায় ছিলেন। চিকিৎসা সূত্র জানিয়েছে, মে মাসের শেষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থাৎ GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে 1000-এর বেশি ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছেন। GHFকে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা কঠোর সমালোচনা করেছে পর্যাপ্ত ত্রাণ সরবরাহে ব্যর্থতা ও ত্রাণ কেন্দ্রগুলোতে নিরাপত্তাহীনতার কারণে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।